আমি আর 2 মিনিট দেখেই স্টার্ট করতেছি। স্যার, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আমি তো আসলে অসুস্থ হওয়ার কিছুদিন পর থেকেই তো বাসার অন্য সবাই অসুস্থ হয়ে গেল। আমি আসলে নিজের টেক কেয়ার করার খুব একটা সুযোগ পাই না অ্যাকচুয়ালি। কারণ আমাকে তো হসপিটালেই দৌড়াদৌড়ি করা লাগছে অলওয়েজ, কারণ এটা এমন একটা ডিজিজ, অন্য কেউ তো আর আসে না, তো স্বাভাবিকভাবেই আমাকেই সবগুলো করতে হয়েছে। মানে অসুস্থ অবস্থায় আমাকে দেখা গেছে যে বাবাকে হসপিটালাইজড করা লাগছে, আমার ওয়াইফকে হসপিটালাইজড করা লাগছে। তারপরে বাবার তো অবস্থা তোমরা জেনেছই। মানে খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি আর কি। এখনো যে বাজে সময়টা শেষ হয়েছে তা না, তারপরেও টুকটাক কাজ শুরু করলাম আর কি। কারণ আমাদের তো বাবা তো মারা গিয়েছে, আমাদের তো কিছু, আমাদের হিন্দুদের তো কিছু রিচুয়াল আছে। যেমন সেপ্টেম্বরের 1 তারিখে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হবে আর কি। তারপরে মোটামুটি পুরোপুরি ফ্রি হব। মানে এমন একটা বাজে অবস্থা, বাসার সবাই অসুস্থ। মানে এখানে কাজের বুয়া ড্রাইভার অবশ্য আমাকে বেশ হেল্প করছে, কারণ ওরা যদি কাজ ছেড়ে চলে যেত এই অবস্থা দেখে, তাহলে আমার জন্য খুব বড় একটা প্রবলেমই হয়ে। আমার বুয়াটাও ছিল বাসায় এবং ড্রাইভারও মোটামুটি কাজ করেছে আর কি, যে কারণে আর প্রবলেম হয়নি। স্যার, আপনার গাড়ি এখন ঠিক আছে? আপনার শুনছিলাম যে নষ্ট হয়ে গেছিল। গাড়ি ঠিক আছে, হ্যাঁ গাড়ি ঠিক আছে। বাবা তো মনে করো 13 দিন, 11 দিন আইসিইউতে ছিল, আর 3 দিন তো নর্মাল। 11 দিন আইসিইউতে থাকার পর শেষ পর্যন্ত, শেষ 6 দিন তো লাইফ সাপোর্টে ছিল। মানে এমন একটা অবস্থা, বাবাকে কিন্তু আমি বেশ সুস্থ অবস্থায় হসপিটালে নিয়েছি, যেহেতু বয়স বেশি, জ্বর কমতেছে না, সেই জন্য আমি হসপিটালাইজ করে ফেলছি। তখন পর্যন্ত কিন্তু তার সিচুয়েশন 98, 99 এরকম মেনটেন হইতেছিল যেদিন আমি ওনাকে হসপিটালাইজড করছি। ব্যাপারটা এত মারাত্মক যে হসপিটালে যাওয়ার পর যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকেই গিয়েছে। মানে কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্ট দিয়েই কোনো চেঞ্জ আসে নাই। মানে আস্তে আস্তে খারাপই হয়েছে, কখনোই ভালো হয় নাই, একটু ইমপ্রুভ হয় নাই। একদিন গিয়েছে খারাপ হয়েছে, একদিন গিয়েছে খারাপ হয়েছে, এরকম। অথচ আমার বাবার ডায়াবেটিসও ছিল না, ওরকম কোনো সিভিয়ার কার্ডিয়াক ডিজিজও ছিল না। এমনিতে হাই ব্লাড প্রেশার ছিল, মাঝে মাঝে একটু প্রবলেম হইতো বয়সের কারণে, কারণ বয়স তো 72, 73 হয়েছিল, কিন্তু অনেক ফিট ছিল। কিন্তু আল্লাহ আসলে নিয়ে গেল ওনাকে, আর কিছু করার তো নেই। তো ভালো অবস্থাতে হসপিটালে গিয়েও কোনো কোনো ইমপ্রুভ হয় নাই। স্যার, আপনার শরীর কেমন? আমার শরীর এমনিতে ভালোই আছে, আমি কোনো প্রবলেম ফিল করতেছি না, তবে আসলে আমি প্রচন্ড টায়ার্ড। মনে করো এই হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে নিজেও অসুস্থ ছিলাম, আর সবকিছু মিলিয়ে মেন্টাল স্ট্রেস এবং ফিজিক্যাল স্ট্রেস এত বেশি গিয়েছে যে আমি আসলে প্রচন্ড টায়ার্ড। যে কারণে আমি স্কুল থেকে মোটামুটি লম্বা ছুটি নিয়েছি। আমি স্কুলে একদম বাবার 1 তারিখের কাজ শেষ করে জয়েন করবো, আর কোচিং এর ক্লাসগুলো কম, মানে অল্প অল্প করে শুরু করলাম আর কি, টুকটাক পড়াতে থাকি, এরকম একটা ব্যাপার আর কি। আপনার বাসার অন্যরা কেমন আছে? বাসায় মা ভালোই আছে, আমার ওয়াইফও ভালোই। ও তো মা তো হসপিটালাইজড হয় নাই, মা বাসায় ছিল, মা আর আমার হসপিটালাইজ লাগে নাই। আমার ওয়াইফ পুরোপুরি ভালো বলা যায় না, তবে আছে, মোটামুটি আছে ভালো। আসলে বাবার এই ইয়ের কারণে আসলে সবাই আবার মেন্টালি একটু স্বাভাবিকভাবেই বাজে অবস্থায় চলে গেছে বলে আমার মনে হয় যে সুস্থ হইতে একটু বেশি টাইম নিতেছে, এরকম হতে পারে। ওদিকে আমার ছেলেটা একা ছিল বাসায়, আমরা সবাই, দুইজন তো হসপিটালে, ও মা হসপিটালে ছিল, এদিকে আমার মাও অসুস্থ। মানে এর থেকে বাজে সিচুয়েশন আর হতে পারে না আর কি। এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমি গিয়েছি আর কি। আমার ছেলেটা তো ছোট, বেসিক্যালি 5 বছর বয়স ওর। ও একা একা বাসায়, মানে কাজের বুয়ার সাথে, মানে ব্যাপারটা কতটা ডিফিকাল্ট। আমি তো সারাদিন হসপিটালেই থাকতাম, মা বাসায় এদিকে একা এক রুমে শুয়ে থাকতো, খারাপ অবস্থা। মানে কাজের বুয়াই টেক কেয়ার করছে, কারণ এই ডিজিজে তো আসলে রিলেটিভসটা তো আর আসে নাই, বা আসে না কেউই স্বাভাবিকভাবেই, কারণ সবারই তো ইনফেক্টেড হওয়ার একটা ভয় থাকে। পুরো ব্যাপারটা কোন হসপিটালে ছিল? মানে পপুলার, অ্যাডমিট করেছিল? পপুলার ধানমন্ডি পপুলারে আর কি। তখন তো মানে খুব পিক সময় ছিল না, হসপিটালে সিট পাওয়াটাও একটা বড় ব্যাপার ছিল। আমাদের বাসার সামনে
বিআরবি তো নেয় না, বিআরবি কোভিড পেশেন্ট এডমিশন নেয় না, স্কয়ারে সিট পাই নাই, আনোয়ার খানে সিট পাই নাই, তারপর পপুলারেও অনেক জনকে ফোন টোন দিয়ে ম্যানেজ করে পেয়েছি আর কি। স্যার আপনার বাসা কোথায়? আশা কলাবাগান। যাক, সবকিছু মিলে খুব খারাপ সময় পার করলাম আর কি। যাক, তোমাদের বাবাকে হারালামই আর কি। বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলে হয়তো কষ্টটা আর গায়ে লাগতো না আর কি। এখন বাবাকে আনতে পারলাম না, সেজন্য কষ্টটা আরো বেশি লাগতেছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটু দেখে আমাকে বলো তো, আমার কিচ্ছু মনে নাই যে লাস্ট কি পড়িয়েছিলাম তোমাদের বা কি অবস্থা, কারণ অনেকদিন পর, Recording in progress. days পর ক্লাসে বসলাম। আমার কিচ্ছু মনে নাই যে কতটুকু পড়িয়েছিলাম, কি পড়া হয়েছিল। একটু দেখো তো ক্লাসগুলোতে আমরা কি পড়িয়েছি। স্যার আমরা ইলেকট্রিসিটি স্টার্ট করেছিলাম। ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছিলাম, ইলেকট্রিসিটি তো নাই, ইলেকট্রিক ফিল্ড মনে পড়িয়েছিলাম, তাই না? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পড়িয়েছি না? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার ফর্মুলাস গুলো, এবং একটা মুভিং চার্জ যদি ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে তাহলে তার উপর যে ফোর্স অ্যাক্ট করে সেই ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই পর্যন্ত মেবি পড়িয়েছিলাম আমার যতদূর মনে পড়ে। জি স্যার, ফোর্স অন আ চার্জ পর্যন্ত লাস্ট করেছিল। চার্জ পর্যন্ত, ওকে, বুঝতে পেরেছি। এটা তো আগে এসও আমরা পড়েছি এই চ্যাপ্টারটা, এখন নিউ সিলেবাসে এটা এস থেকে এ টু তে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এখন এর পর থেকে কন্টিনিউ করি। তাহলে এখন তোমাদের রেগুলার রুটিনেই ক্লাস হবে, আমাকে হয়তো আরেকটা ক্লাস বন্ধ দিতে হবে, কারণ এই কি বলে সেপ্টেম্বরের 1 তারিখে বাবার ওই প্রোগ্রামটা আছে, তো তখন আমার 2 দিন ছুটি নিতে হবে, হয়তো তোমাদের আরেকটা ক্লাস মিস হবে। তারপরে সেপ্টেম্বরে আমি সব ঠিকঠাক হয়ে তোমাদেরকে কিছু মেকআপ ক্লাস দিয়ে আমরা যতটুকু পিছিয়েছি সেটা কভার করব, কারণ আমাকে টাইমলি তো সিলেবাস শেষ করতে হবে। দেখি সেপ্টেম্বরে আমরা কিছু এক্সট্রা ক্লাস করবো না, সেপ্টেম্বর অক্টোবরে কিছু এক্সট্রা ক্লাস করে, 2 উইকেও যদি একটা এক্সট্রা ক্লাস করতে পারি, 4টা এক্সট্রা ক্লাস নিলেই মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আর P5টা তো এখনো শুরু করতেই পারলাম না, যেদিন P5 শুরু করার কথা ছিল সেদিনই আমি আসলে ফার্স্ট অসুস্থ হয়েছি তোমাদের থার্সডেতে, তারপরে তো ফ্রাইডেতে টেস্ট করালাম, পজিটিভ আসলো, তারপর থেকে তো শুরু হলো। এই উইকে তাহলে আশা করি শুরু করতে পারবো আর কি, সবকিছু ঠিকঠাক থাকলে, আল্লাহ সহায় থাকলে ঠিক করতে আমরা শুরু করবো এই উইক থেকে পেপার 5। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা কাজটা শেষ করে দেন কিছু মেকআপ ক্লাসের শিডিউল করবো। ওকে, তাহলে আজকে আমরা পড়বো কুলম্বস ল। হ্যালো স্যার। হ্যাঁ জাহিন। স্যার কুলম্বস ল ঠিক আজকে ফার্স্ট লেকচার দিচ্ছেন? হ্যাঁ, কুলম্বস ল। তার আগে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড এর আগের ক্লাসটাতে একটা চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার একদিনই পড়িয়েছি, সেটা ছিল ইলেকট্রিক ফিল্ড। আজকে আমরা পড়বো কুলম্বস ল। তাহলে আগের চ্যাপ্টারে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার ফর্মুলা, টাইপ অফ ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, রেডিয়াল ফিল্ড, এবং কোন ধরনের ফিল্ডের জন্য আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করি, এবং একটা মুভিং চার্জ যখন ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে তখন তার উপর যে ফোর্স অ্যাক্ট করে সেই ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করি সেগুলো পড়েছিলাম। তাহলে এই কুলম্বস লতে আমরা কি পড়বো? আমরা অলরেডি জানি যে কোনো দুইটা চার্জড অবজেক্ট, এনি 2 পয়েন্ট চার্জে বা যে কোনো দুইটা চার্জড অবজেক্টের মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্ট করে, যে ফোর্সটা অ্যাট্রাকটিভও হয়, রিপালসিভও হয়। কখন অ্যাট্রাকটিভ হয়? আনলাইক চার্জেস এর বিটুইন, এবং একটা চার্জড অবজেক্ট এবং অন্য একটা আনচার্জড অবজেক্টের বিটুইন ফোর্সটা হয় অ্যাট্রাকটিভ, আর লাইক চার্জের বিটুইন ফোর্সটা হয় রিপালসিভ। অলরেডি আমরা এই ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার। এখন তাহলে কথা হচ্ছে, এই যে দুইটা চার্জড অবজেক্টের মধ্যে ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করে, সেই ফোর্স আমরা কি কোনোভাবে ক্যালকুলেট করতে পারবো? অ্যান্সারটা হচ্ছে ইয়েস, আমরা ক্যালকুলেট করতে পারবো। আর সেজন্যই আমরা হেল্প নিব কুলম্বস ল এর। বাই ইউজিং কুলম্বস ল, যে কোনো দুইটা পয়েন্ট
চার্জের বিটুইন আমরা ইলেকট্রিক ফোর্স ক্যালকুলেট করতে পারি, সেটা অ্যাট্রাকটিভ হোক রিপালসিভ হোক, তার ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে বাই ইউজিং কুলম্বস ল বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফোর্সের ম্যাগনিটিউড ক্যালকুলেট করি বিটুইন টু চার্জেস বা 2 পয়েন্ট চার্জেস। তাহলে কুলম্বস লটা কি বা কিভাবে আমরা সেটা ক্যালকুলেট করব? কুলম্বস ল, আগে আমি লটা লিখি তারপর বলতেছি। এখানে ডাইরেক্টলি কথাটা বলো। Directly proportional to the product of their charges and inversely to the square of দেখো, any 2 point charges exert an electrical force on each other that is directly proportional to the product of their charges and inversely proportional to the square of the distance between them. এটা অনেকটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করার জন্য যে আমরা নিউটন লসটা পড়েছি একদম সিমিলার। তার মানে দুইটা পয়েন্ট ম্যাসের মধ্যে যে ফর্মুলা দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করি, একটা সিমিলার ফর্মুলা দিয়ে আমরা দুইটা চার্জের বিটুইন ইলেকট্রিক ফোর্সও ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে নিউটন ল অফ গ্র্যাভিটেশন আর এটা হচ্ছে কুলম্বস ল। তাহলে বাই ইউজিং কুলম্বস ল যে কোনো দুইটা পয়েন্ট চার্জের বিটুইন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে পারি। তাহলে কুলম্বস লতে কি বলা হইতেছে, ধরো এটা একটা পয়েন্ট চার্জ Q1, এটা আরেকটা পয়েন্ট চার্জ, ধরো এটা Q2। আমার শুধুমাত্র এই দুইটা চার্জের ম্যাগনিটিউড জানা দরকার। এইগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ, নাকি একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাতে কিচ্ছু যায় আসে না।
তাতে আমার ফোর্সের ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ আসবে না, ফোর্সের নেচার চেঞ্জ হবে। কোন একটা ফোর্স অ্যাট্রাকটিভ হতে পারে, অন্য একটা ফোর্স রিপালসিভ হতে পারে। কিন্তু বাই ইউজিং কুলম্বস ল আমি বেসিক্যালি ফোর্সের ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাই। তাহলে চার্জের সাইন এখানে আমার জন্য কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। চার্জ পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক সেটা আমার জানার দরকার নেই, আমার দরকার অ্যামাউন্ট অফ চার্জেস। তাহলে এই দুইটা পয়েন্ট চার্জের বিটুইন যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে চাই তাহলে আমি হেল্প নিব কুলম্বস ল এর। ধরো আমরা ধরে নিলাম এই দুইটা চার্জই পজিটিভ, এই দুইটা চার্জই পজিটিভ, তাহলে এখানে ফোর্সটা কেমন হবে? ফোর্সটা হবে এরকম একটা রিপালসিভ ফোর্স, ফোর্সটা হবে এরকম একটা রিপালসিভ ফোর্স, কারণ একটা ফোর্স দিয়ে এই দুইটা চার্জ রিপেল করবে। আমি সেই ফোর্সটা ক্যালকুলেট করতে চাই। তাহলে ফোর্সটা ক্যালকুলেট করতে হলে আমাকে এই চার্জ টু চার্জ ডিসটেন্স জানতে হবে। আমি ধরে নিলাম এই ডিসটেন্সটা আর, ধরে নিলাম ডিসটেন্সটা আর। এবার তাহলে দেখো কুলম্বস ল কি বলতেছে। কুলম্বস ল বলতেছে ফোর্সেস বিটুইন টু চার্জ বা টু পয়েন্ট চার্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস, দ্যাট মিনস Q1 Q2, এটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এই ফোর্সটা। এখন এটা যদি দুইটাই পজিটিভ না হয়ে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতো, ফোর্সটা অ্যাট্রাকটিভ হতো, তাতে আমার ফর্মুলার কোনো চেঞ্জ আসতো না। এবং এই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দেয়ার সেপারেশন বা ডিসটেন্স বিটুইন দ্যাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি এই চার্জের অ্যামাউন্টটা বা প্রোডাক্ট অফ চার্জেস যদি আমি ডাবল করি, ফোর্সটাও ডাবল হবে। যদি প্রোডাক্ট অফ চার্জেস আমি হাফ করি, ফোর্সটাও হাফ হয়ে যাবে। বাট যদি ডিসটেন্স ডাবল করা হয়, ফোর্সটা হয়ে যাবে 1/4, বা ডিসটেন্স যদি কোনো কারণে হাফ হয়ে যায়, ফোর্সটা কিন্তু 4 টাইমস ইনক্রিজ করবে। আমি আবার বলছি কথাটা। বাই কুলম্বস ল উই নো electrostatic force between two charges is directly proportional to product of charges and inversely proportional to square of separation or square of distance between them. তার মানে যদি product of charges ডাবল হয়, ফোর্সও ডাবল হবে। product of charges হাফ হলে ফোর্সও হাফ হবে। যদি ডিসটেন্স ডাবল হয়, ফোর্সটা কিন্তু 1/4 হয়ে যাবে। আর যদি ডিসটেন্স হাফ হয়, ফোর্সটা কিন্তু 1 টাইমস হবে, সরি 4 টাইমস ইনক্রিজ করবে। এখন আমি তোমাকে কোশ্চেন করি যে ডিসটেন্স বিটুইন দ্যাম আমি 1/3 করে দিলাম, তাহলে ফোর্সটা কত হবে বলো একজন? স্যার 9 টাইমস বাড়বে। 9 টাইমস ইনক্রিজ করবে। ভেরি গুড। তাহলে এই কথাটা যেন মনে থাকে, স্কয়ার অফ দেয়ার সেপারেশন। এখন যদি আমি দুইটা ফর্মুলাকে একসাথে করে ফেলি, তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F ইজ ইকুয়াল টু কি হবে? প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন যদি প্রপোর্শনাল সাইন উঠিয়ে দিয়ে ইকুয়াল আনি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে এই K এর ভ্যালুস কত? K তো একটা কনস্ট্যান্ট। এই নিউটন ফিজিক্স ল্যাবে দুইটা চার্জ অবজেক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে এই কে ক্যালকুলেট করেছে। করে আমাদের একবার ক্যালকুলেট করতে পারা মানে মনে করো যে কোনো দুইটা চার্জ নিয়ে আমি কে ক্যালকুলেট করলাম। এই কে তো এনি চার্জের জন্য ট্রু, বিকজ কে তো এখানে কনস্ট্যান্ট, তাই না? তাহলে যে কোনো দুইটা চার্জ অবজেক্ট নিয়ে নিউটন কুলম্ব এই কে একবার ক্যালকুলেট করছে। তাহলে কে তো সবসময় সেম, যে কারণে আমরা কনস্ট্যান্টের ভ্যালুস গুলো মুখস্থ রাখতে পারি। সে ক্যালকুলেট করে দেখছে এই কেটা ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট এর ইকুয়াল হয়। ইপসাইলন নট এর ইকুয়াল হয়, এটা এই ভ্যালুটার ইকুয়াল হয়। এই ইপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা কি জিনিস তোমাদের জানার দরকার নেই, তোমরা শুধু নামটা মনে রাখবা, কারণ পারমিটিভিটি তোমাদের সিলেবাসে নাই। তাই পারমিটিভিটির কোনো ডেফিনেশন আমি তোমাদেরকে বলবো না। এই ইপসাইলন নট কে বলা হয়, এটার ভ্যালুসটা আমি বলে দিব। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। সে এক্সপেরিমেন্ট করে ক্যালকুলেট করে কুলম্ব দেখছে যে কেটা অলওয়েজ এই ভ্যালুটার ইকুয়াল হয়, 1/4 পাই ইপসাইলন নট এর ইকুয়াল হয়। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালুজ হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার একটা মিনিট -12 মনে হয়
10 to the power minus 12 ফ্যারাড পার মিটার। এই এফ মানে হচ্ছে ফ্যারাড, এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ক্যাপাসিটেন্স চ্যাপ্টারটা। ঠিক আছে, তাহলে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড পার মিটার। এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস জিনিসটা কি সেটা তুমি কোশ্চেনও করবে না, সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু মনে রাখবা এই ইপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালুজ 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এবং কুলম্ব দুইটা, যে কোনো দুইটা চার্জ নিয়ে ক্যালকুলেট করে দেখছে এই কে এর ভ্যালুটা অলওয়েজ 1/4 পাই ইপসাইলন নট এর ইকুয়াল হয়। তাহলে কে ইকুয়াল কত আসে? 4 পাই ইন্টু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে কত আসে দেখো তো? স্যার, আপনি ইফ সাইলেন্টের ব্যাপারে কি বলেন একটু আরেকবার বলবেন? আমি না ছিলাম না। ইপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালুজ এত। এটা মুখস্থ, এটা কি জিনিস তোমার আর জানতে হবে না, এটা তোমাদের সিলেবাসে ইনক্লুড না। তাহলে কত আসে? কে ইকুয়াল কত আসে? স্যার, আপনি শুধু দেখাচ্ছেন যে কে এর মানটা কত আছে কনস্ট্যান্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, তাই না? কে এর ভ্যালুজ আসে কত? 9.0 ইন্টু 10 to the power 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা ইউনিটটা কেন এরকম হয় সেটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে কে এর এই ভ্যালুজটা আমরা সবসময় মনে রাখবো। কে মানে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এই ভ্যালুজটা যদি মনে রাখি, আর দুইটা চার্জ এবং তার ডিস্টেন্স যদি আমি তোমাদেরকে দিয়ে দিই, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে পারবো। তবে চার্জগুলো কুলম্বে হইতে হবে আর ডিস্টেন্সটা মাস্ট বি মিটারে হইতে হবে। এখানে এসআই ইউনিটের ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি, তাই এটা তো আর এটু ক্লাসে আমাকে আলাদাভাবে লিখে দেওয়া দরকার নাই যেখানে কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করতেছে। এখানে Q1 এবং Q2 হচ্ছে দুইটা চার্জ, এটা অবভিয়াসলি কুলম্বে নিতে হবে। আর আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, যেটা সবসময় মিটারে নিতে হবে। আর কে এর ভ্যালুজ আমি জানি, ইট ইজ 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে কুলম্বস লতে যে কনস্ট্যান্টটা আমি পাই কে, এই কনস্ট্যান্টটা 1/4 পাই ইপসাইলন নট এর ইকুয়াল হয়। এই ইপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালুজ 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম কে এর ভ্যালুজ আসে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কেন সেটা আমি বলতেছি। তাহলে এখন আমি যে কোনো দুইটা চার্জ, নট অনলি পয়েন্ট চার্জেস, এটা এনি টু চার্জেস, যে কোনো দুইটা চার্জের বিটুইন ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা। সবাই কি ক্লিয়ার? এটা লিখছো? জি স্যার। আর এই কথাগুলো যেন মনে থাকে। ডিস্টেন্স ডাবল হলে ফোর্স কেমন হবে, ডিস্টেন্স ট্রিপল হলে ফোর্স কেমন হবে, ডিস্টেন্স হাফ হলে ফোর্স কেমন হবে, চার্জের প্রোডাক্ট ডাবল হলে ফোর্স কেমন হবে, এইসব এক্সপ্লেনেশন যেন কারো ভুল না হয়। আমি সেগুলো লিখে দিলাম না, এটা ও লেভেলের ক্লাস হলে আমি তো লিখেই দিতাম, কিন্তু এখন লিখে দিব না, তোমাদের দেওয়ার দরকার নেই, তোমাদের হয়তো এমনি মনে থাকবে, এটা মনে থাকা উচিত। তাহলে বাই কুলম্বস ল আমরা ফর্মুলাটা এখন তাহলে ঠিক এইভাবে লিখি যে ইলেকট্রিক ফোর্স F ইজ ইকুয়াল 1/4 পাই, এটা এইভাবে লেখা হয় বইয়ে, ইপসাইলন নট ইন্টু Q1 Q2 divided by R square. This is the formula for finding electric force between two charges. এখানে দেখো, যদি আমরা ব্যাপারটা এভাবে লিখি, ইউনিট অফ কে, কে এর ইউনিট কি আসে? কে মানে তো 1/4 পাই ইপসাইলন নট, তাই না? ইউনিট অফ কে, তাহলে আমরা কি জানি? F ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে কে ইকুয়াল কি আসবে? F R স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। তাহলে ইউনিট কি হবে? দেখো উপরে আছে নিউটন, ফোর্স মানে নিউটন,
আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কুলম স্কোয়ার, তাহলে পার কুলম স্কোয়ার, এই জন্য ইউনিটটা এরকম হয়, কে ইউনিট। বেজ ইউনিট, বেজ ইউনিট কি হবে? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে আছে মিটার স্কোয়ার। আর কুলম মানে কি? চার্জ, চার্জ ইকুয়াল হচ্ছে আইটি, তার মানে এম্পিয়ার সেকেন্ড, এম্পিয়ার সেকেন্ড -2। এটাকে একসাথে করো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার স্কোয়ার পার এম্পিয়ার স্কোয়ার আবার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ব্যাপারটা আসবে কেজি মিটার এবং মিটার স্কোয়ার মানে মিটার কিউব পার সেকেন্ড টু দি পাওয়ার 4 পার এম্পিয়ার স্কোয়ার। দিস ইজ দ্য বেজ ইউনিট অফ কে। এই বেজ ইউনিটের কনসেপ্ট গুলো কিন্তু এটুতে ইম্পর্টেন্ট, ওকে? তাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সব চ্যাপ্টারেই। আর এই জন্যই আমরা বলি কে ইউনিট নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর ইপসাইলনের ইউনিট কেন ফ্যারাড পার মিটার সেটা আমি জানবো না, কারণ আমি তো ইপসাইলন নট বা পারমিটিভিটি ব্যাপারটা কি সেটাই জানি নাই। তাহলে এই ইউনিট নিয়ে কথা বলার দরকারটাকে শুধু মনে রাখবো। আর এই ডেটা আসলে ডেটা বুকলেটে দেয়াই থাকে, এগুলো মুখস্থ রাখার কিছু নাই। ইপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালুজ 8.85 × 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। এটা বুকলেটে দেয়া থাকে, এই ভ্যালুজটা দেয়া থাকে না, এই কে এর ভ্যালুটা দেয়া থাকে না, কিন্তু ইপসাইলন নটের ভ্যালুটা দেয়া থাকে। আর ইপসাইলন নটের ভ্যালু থাকলে তো আমরা কে বের করতে পারি, বিকজ কে ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট। তাহলে এখন চিন্তা করে দেখো, আমরা কোনো দুইটা চার্জের বিটুইন ইলেকট্রিক ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো খুব ইজিলি, ফর্মুলাটা যদি মনে থাকে। শুধু মাথায় রাখতে হবে চার্জেস গুলো আমাকে অবশ্যই কুলম্বে নিতে হবে, আর ডিস্টেন্সটা আমাকে নিতে হবে মিটারে। এটা হচ্ছে ক্যালকুলেশন। আর ক্যালকুলেশন ছাড়া ওই কমেন্ট গুলো, যে ডিস্টেন্স ডাবল হলে ফোর্স কেমন হবে, ডিস্টেন্স 1/3 হলে ফোর্স কেমন হবে, ডিস্টেন্স 1/4 হলে ফোর্সটা কেমন হবে, এই কমেন্ট গুলো যেন মনে থাকে। যদি আমি প্রোডাক্ট অফ চার্জেস 1/4 করে ফেলি তাহলে ফোর্সটা কেমন হবে? আমি প্রোডাক্ট অফ চার্জেস 1/4 করে দিলাম, ফোর্স কেমন হবে? যেটা ফোর্স তার সাথে 4 দ্বারা মাল্টিপ্লাই হবে। কি বললা তুমি এটা এতক্ষণ পরে? বাকিরা প্রোডাক্ট অফ 1/4 করা হয়, ফোর্সটা কেমন হবে? 1/4 হবে। ফোর্সও 1/4 হবে, কারণ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর যদি আমি ডিস্টেন্সকে 1/4 করি তাহলে ফোর্সটা 16 টাইমস হয়ে যাবে, তাই না? যদি ডিস্টেন্স বিটুইন চার্জেস 1/4 করা হয় তাহলে ফোর্সটা হয়ে যাবে 16 টাইমস। সবাই ক্লিয়ার? তাহলে যে কোনো দুইটা চার্জের বিটুইন আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারবো। কারো কোনো কোশ্চেন নেই তো? এবার চলে আসো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ of a radial field। এটুতে কিন্তু আমি বারবারই বলতেছি ফর্মুলা ডিরাইভেশন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কারণে কিন্তু আমি সব চ্যাপ্টারে সব ফর্মুলাই ডিরাইভেশন করে তোমাদেরকে দেখাইতেছি। যদিও তোমাদের দুইটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, এখন কিন্তু পরীক্ষাটা দেওয়া হয় নাই, আমি নিব, আমি আমার ঝামেলাগুলো শেষ করে পরীক্ষাগুলোকে নিব, ঠিক আছে? একটা ছিল সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপর দেওয়ার কথা, আর একটা হচ্ছে থার্মাল এবং আইডিয়াল গ্যাসের উপর দেওয়ার কথা। এগুলো শেষ করেই তো আমরা শুরু করলাম এটা, তাই না? মানে ইলেকট্রিক ফিল্ড পড়লাম, এখন কুলম্বস ল পড়ছি, তারপর ক্যাপাসিটেন্স করার পর আরেকটা পার্ট শেষ হবে, এখানে ওয়ার্কশিট পাবা, দেন আমি চলে যাব অসিলেশনে, তারপর যাব ম্যাগনেটিজমে। ওকে, আমি যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই একটা রেডিয়াল ফিল্ডের, আমরা অলরেডি লাস্ট চ্যাপ্টারে বা লাস্ট ক্লাসে আমরা জেনেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়াল ফিল্ড। মনে করো এটা একটা চার্জ, যার চার্জ হচ্ছে কিউ, চার্জের অ্যামাউন্ট হচ্ছে কিউ।
এই চার্জ অবজেক্টের সারাউন্ডিং যে ফিল্ডটা থাকে সেই ফিল্ডটাকে আমরা বলি রেডিয়াল ফিল্ড। এরকম একটা ইয়ে থাকে রেডিয়াল ফিল্ড। যে চার্জটা এখানে আছে তার অ্যামাউন্ট হচ্ছে কিউ, এই ফিল্ডটাকে রেডিয়াল ফিল্ড বলি। এটাকে কেন রেডিয়াল ফিল্ড বলা হয়? বিকজ ওর সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল না। মনে করো এক একটা পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ এক এক রকম। ক্লোজার টু চার্জ ফিল্ড স্ট্রেংথ স্ট্রং, চার্জ থেকে যত দূরে যাব ফিল্ড স্ট্রেংথ তত উইক হয়ে যাবে, সেই জন্য এটাকে আমরা রেডিয়াল ফিল্ড বলি। তাই তো লাস্ট ক্লাস আমরা এটা জেনেছি রেডিয়াল ফিল্ডের ডেফিনেশন। এখন এই রেডিয়াল ফিল্ডের ধরো এই পয়েন্টে, এটা পয়েন্ট এ, এই পয়েন্টে আমি তার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই পয়েন্টে আমাকে একটা পয়েন্ট পজিটিভ চার্জ এনে প্লেস করতে হবে, কারণ ওর তো সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল না। তাহলে এই রেডিয়াল ফিল্ডের যে পয়েন্টে আমাকে ফিল্ড স্ট্রেংথ বের করতে বলবে সেই পয়েন্টে আমি একটা পয়েন্ট পজিটিভ চার্জ এনে প্লেস করি। প্লেস করলে ওর উপর একটা ফোর্স অ্যাক্ট করে না? স্বাভাবিকভাবেই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমি অন্য একটা চার্জ অবজেক্টকে নিয়ে আসি তাহলে এই দুইটা চার্জের মধ্যে তো একটা ফোর্স কাজ করবে, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম। এবং তখন তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এই পয়েন্টের কি হয়? ইকুয়াল এফ বাই কিউ। এখানে এই কিউটা কিন্তু যে পয়েন্ট পজিটিভ চার্জটা এনে আমি প্লেস করলাম সেই কিউ। এটা আমরা লাস্ট ক্লাসেই জেনেছি। ইট ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ রেডিয়াল ফিল্ড। তাহলে এখানে কি করতে চাই? এখানে আমরা অন্য একটা ফর্মুলা বের করতে চাই। তাহলে দেখো এই ইলেকট্রিক ফিল্ড তো একটা চার্জ দিয়ে প্রডিউস হয়েছে, যে চার্জটা হচ্ছে ক্যাপিটাল লেটারে কিউ, আর আমি আরেকটা চার্জ এনে বসাইলাম। তাহলে এই দুইটা চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করে বাই কুলম্বস ল, আমি ফোর্সটা বের করতে পারি না? সেটা কি হবে? কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যদি এই চার্জ থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা আর হয়। তাহলে ফর্মুলাটা কি হবে? এটা না? এখন দেখো তো আমি এফ কে রিপ্লেস করে এই ফর্মুলাটা বসাই, তাহলে ইকুয়াল কি আসে? এফ এর জায়গায় বসে যাবে কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, নিচে হচ্ছে কিউ। তাহলে এই কিউ কেটে যাবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল কি হবে? কে কিউ বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ আ রেডিয়াল ফিল্ড, যেখানে কেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। তাই ফর্মুলাটা আমরা এভাবে লিখতে পারি, ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারি, এটা দিয়েও পারি, এটা দিয়েও পারি। যে চার্জটা আমি এনে বসাই, যে পয়েন্ট পজিটিভ চার্জটা এনে আমি ওই পয়েন্টে প্লেস করি, যদি সেই চার্জের অ্যামাউন্ট জানি এবং ফোর্স জানি তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। বাট যদি ফোর্স না জানি, ঠিক আছে, তখন কিন্তু আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে যে চার্জ দিয়ে ফিল্ডটা ক্রিয়েট হয়েছে সেই চার্জটা জানতে হবে। মাথায় রাখো এই চার্জটা কিন্তু যে চার্জটা এনে আমি প্লেস করি, আর এই চার্জটা এই ফর্মুলাতে যে চার্জ সেটা কিন্তু যে চার্জ দিয়ে ফিল্ডটা হইলো, তার মানে মেইন চার্জটা। তাই একটা রেডিয়াল ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার জন্য যদি আমি মেইন চার্জ জানি তাহলে আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং এই চার্জ থেকে যতটুকু দূরে আমি ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই সেই ডিস্টেন্সটা লাগবে, তাহলেই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারি। তাহলে এখন চিন্তা করে দেখো একটা রেডিয়াল ফিল্ডের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। আমাকে কি অন্য একটা পয়েন্ট চার্জ এনে বসাইতে হবে? সেটার ইনফরমেশন আমার জানার দরকার আছে? নো, আমি কতটুকু ডিস্টেন্সে বের করতে চাই সেটা জানবো, আর মেইন চার্জটা তো জানতেই হবে। তাই এই দুইটা ফর্মুলা দিয়েই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা ক্যালকুলেট করতে পারি, যে ফর্মুলাটা আগের চ্যাপ্টারে শিখছি আর আজকে এই ফর্মুলাটা শিখলাম। তাহলে একটা রেডিয়াল ফিল্ডের এনি পয়েন্টে আমি ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারবো। আমাকে জানতে হবে মেইন চার্জটা এবং যে পয়েন্টে আমি ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই চার্জ থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। আর কে তো জানি, কে তো মুখস্থ, কে ইকুয়াল তো 9.0 ইন্টু 10⁹
নিউটন, মিটার স্কয়ার, পার কুলম স্কয়ার। এটা তো মুখস্থ থাকবে, বসিয়ে দিলেই হলো। এবং এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করলাম সেটাও জানতে হবে, জাস্ট ম্যাথমেটিক্যালি জানতে হবে। 2 মার্কস দিয়ে এক্সামে আসে যে কেন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার, অথবা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম? স্যার বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ এটা আমাকে বলবেন? বড় হাতের কিউ তো মেইন চার্জ, যে চার্জটা দিয়ে ফিল্ডটা হইলো। আর ছোট হাতের কিউ তো আমি এই ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য একটা পয়েন্ট পজিটিভ চার্জ বা টেস্ট চার্জ এনে বসাই না। বড় কিউটা হচ্ছে এখানে মেইন চার্জ, আর ছোট কিউটা হচ্ছে টেস্ট চার্জ। যে চার্জটা এনে বসিয়ে আমরা ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করি, যেটা আমরা আগের, তুমি মানে আগের ক্লাসটা করো নাই জাহিদ। আর এটা রেকর্ডিংটা গ্রুপে দেওয়া হয়নি, কারণ আমি এরপরেই তো অসুস্থ হয়ে গেলাম, আমি রেকর্ডিংটা দিব না। তুমি এর আগের ক্লাসটা মনে করো না, এই জন্য এটা বুঝতে পারছো না। জি স্যার, লাস্ট ক্লাসে আমি একটু অসুস্থ ছিলাম। ওইটা পরে তাহলে আমি ওইটা গ্রুপে ইয়ে দিয়ে দিব না, গুগল ক্লাসরুমে ওই ইয়েটা রেকর্ডিংটা আমার কাছে আছে, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এতদিন আর দেওয়া হয়নি। লিখছো? কার কোনো কোশ্চেন? আমি এটাকে ক্লিয়ার করি। জি স্যার। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তো দুইটা ইউনিট হয়, ভোল্ট পার মিটার, নিউটন পার কুলম্ব, এবং এই দুইটা যে সেম সেটাও আমরা প্রুভ করে দেখিয়েছি লাস্ট ক্লাসে।
কি তো ছিল করো তো ম্যাথসটা। ফার্স্টে এই স্ফিয়ার চার্জড অবজেক্টটার সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্ন কেমন হয় সেটা ড্র করো, তারপর ম্যাথসটা করো। Metal sphere of a diameter 12 centimeter is positively charged. The electric field strength at the surface of the sphere is 4.0 into 10 to the power 5. Draw the electric field pattern for the sphere and determine the total surface charge. এটা কেমনে করবা? কারো কোনো আইডিয়া? এই ধরো একটা চার্জড অবজেক্ট, স্ফিয়ার তো, তাহলে ওর সারাউন্ডিং এটা কেমন হবে? ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কিন্তু এরকম একটা রেডিয়াল ফিল্ড হবে, যেটা আমরা সেন্টারে দেখাবো না, এরকম সারফেস থেকে দেখাবো, অলওয়েজ এরকম সারফেস থেকে দেখাবো। তাহলে একটা স্ফিয়ার, এনি স্ফিয়ার, চার্জ স্ফিয়ারের সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্নটা কিন্তু এরকম সারফেস থেকে দেখাবো আমরা, রেডিয়াল ফিল্ড, বাট এটা আমরা দেখাবো এরকম সারফেস থেকে। কিন্তু সেন্টার থেকে সারফেস পর্যন্ত এই জায়গাটাকে আমার কনসিডার করতে বলতেছে, এখানে ডায়ামিটার দেয়া আছে। তাহলে সেন্টারটা থেকে কিন্তু আমাকে চিন্তা করতে হবে, কারণ সারফেস ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমি জানি। তাহলে মানে ফ্রম দ্য সেন্টার আমি সবসময় হিসেব করব, কারণ ওর টোটাল চার্জটা কিন্তু সেন্টারে কনসেন্ট্রেটেড এবং এই সারফেসের চার্জ বের করতে বলতেছে। তাহলে নর্মালি আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি পাইলাম? ইকুয়াল কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমাকে সারফেস চার্জ বের করতে বলতেছে কিউ, তাহলে কিউ ইকুয়াল কি হবে? ই আর স্কোয়ার ডিভাইডেড বাই কে। এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এসআই ইউনিটে দেয়া আছে, সো নো কনভার্সন। ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব যাই দেয়া থাকুক না কেন, দুইটাই এসআই ইউনিট, কারণ দুইটা ইউনিট সেম। 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর হচ্ছে 12 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কে 9. 12 কে, হ্যাঁ তো 12 কে কি 2 দিয়ে ডিভাইড করতে হবে না? ডায়ামিটার। ও ডায়ামিটার দেয়া আছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, 6। আমি এটাকে রেডিয়াস চিন্তা করতেছি, রেডিয়াস কনসিডার করতে হবে, তাহলে সেন্টার থেকে। সবসময় সেন্টার থেকে চিন্তা করতে হবে, যেমন এটা আর হবে এই জায়গাটা, সেন্টার টু সারফেস অলওয়েজ চিন্তা করবে এই ধরনের ম্যাথস এর জন্য। (1.6 into 10 to the power -7 কুলম্ব।
1.6 into 10 to the power minus 7 জি স্যার। কুলম্ব। এই তো, তাই যখন এরকম একটা স্পিয়ার নিয়ে কথা বলবে এবং সারফেসে চার্জ বের করতে বলবে, তখন মনে রাখতে হবে ডিস্টেন্স হিসেবে এখানে রেডিয়াসটাকে কনসিডার করতে হবে, সেন্টার থেকে সারফেস পর্যন্ত, ডায়ামিটার কিন্তু না। আমি নিজেই মিস করলাম, আমি এটাকে রেডিয়াস ভেবে করে ফেলছি, কিন্তু এখানে কিন্তু ডায়ামিটার দেওয়া আছে। আমি ডায়াগ্রামে ঠিকই দেখাইছি, কিন্তু এখানে আমি ভাবতেছিলাম 12টা রেডিয়াসই দেওয়া আছে, কিন্তু আসলে 12টা ডায়ামিটার দেওয়া আছে। তাই কোশ্চেন সবসময় ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবা। ক্লিয়ার? আমি আরেকটা ম্যাথস করি। ম্যাথস গুলো করো, কারণ এই এক্সামে এই ম্যাথস গুলি দেখা যায় পরে ভুল হয়। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বা, পরে পরে অ্যান্সার করবা, নাহলে কিন্তু ভুল হবে।
সবাই কোশ্চেন কপি করো, নাহলে পরে রিভিশন করার সময় আর মিলাতে পারবো না। এটা এটুতে আসা একটা কোশ্চেন। কোশ্চেনটা আগে সবাই কপি করো, তারপর খুব ভালো করে পড়ে বুঝে তারপর অ্যান্সার করো। দেখো, আ মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস 20 সেন্টিমিটার, রেডিয়াস কিন্তু, ক্যারিজ আ পজিটিভ চার্জ অফ প্লাস 2.0 মাইক্রোকুলম। What is the electric field strength at a distance of 25 centimeter from the center of the sphere? An identical metal sphere carrying a negative charge of minus 1.0 microcoulomb is placed next to the first sphere. There is a gap of 10 centimeter between them. Calculate the electric force that each sphere exert on the other. সিতে বলা হইতেছে ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মিডওয়ে অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য স্ফিয়ার। খুব ভালো করে চিন্তা করে তারপর অ্যান্সার গুলো করো, করে আমাকে বলো।
ওকে, এই ধরনের ম্যাথসের ক্ষেত্রে হিন্টস হচ্ছে, যেহেতু এটা পয়েন্ট চার্জ না, আমরা তো জানি ডিস্টেন্স গুলো অলওয়েজ চার্জ টু চার্জ নিতে হয়, সেটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করতে বলুক অথবা ইলেকট্রিক ফোর্স ক্যালকুলেট করতে বলুক, যখন চার্জ স্ফিয়ার নিয়ে কথা বলা হবে তখন অল ডিস্টেন্স আমরা কিন্তু সেন্টার টু সেন্টার চিন্তা করব, কখনোই সারফেস টু সারফেস না। ঠিক যেরকম আমরা গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার সময় বা গ্রেভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করার সময়ও কিন্তু সেম ভাবে কাজ করেছি, ব্যাপারগুলো কিন্তু অনেক সিমিলার। গ্রেভিটেশনাল ফোর্স বা গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার সময়ও কিন্তু আমরা বড় অবজেক্টিভটাকে, মানে যেহেতু কুলম্বস ল বা নিউটন লতে, যেমন নিউটন লতে পয়েন্ট ম্যাসের কথা বলা হয়েছে, কুলম্বস লকে পয়েন্ট চার্জের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা পুরা স্ফিয়ারটাকে একটা পয়েন্ট চার্জ ইমাজিন করি, তাই সেন্টার থেকে ব্যাপারটাকে ইমাজিন করি। ঠিক সেরকমই আর্থকেও আমরা একটা পয়েন্ট ম্যাস থিঙ্ক করেছিলাম, তাই ডিস্টেন্স গুলো আর্থের সেন্টার টু সেন্টার। এখানে মেইনলি সেন্টার টু সেন্টার কেন নিতে হয়, কারণ এই স্ফিয়ার গুলোকে আমরা একটা পয়েন্ট চার্জ হিসেবেই চিন্তা করি, তাই ডিস্টেন্স গুলোকে সেন্টার টু সেন্টার নেই এবং আমাদের ক্যালকুলেশনটা মিলে যায়। কারণ নিউটন লতেও পয়েন্ট ম্যাসের কথা বলা হয়েছে, কুলম্বস লতেও কিন্তু পয়েন্ট চার্জের কথা বলা হয়েছে, তাহলে তো বড় অবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হইতো না। কেন অ্যাপ্লিকেবল হইলো, কারণ ওগুলোকেও আমরা পয়েন্ট ম্যাস অথবা পয়েন্ট চার্জ হিসেবে চিন্তা করি, ম্যাথস করি। ঠিক সেরকমই অ্যান্সার 1, এতে কি বলতেছে, যেহেতু এটা একটা চার্জ স্ফিয়ার, এটা সেন্টার থেকে 25 সেন্টিমিটার দূরে কিন্তু ওরা বলছে, একদম বলে দিছে। দেখো, যদি বলতো সারফেস থেকে 25, তাহলে কিন্তু এখানে রেডিয়াস কি হইতো, অ্যাড হইতো, কিন্তু এখানে কিন্তু ওরা বলে দিছে যে ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার 25 সেন্টিমিটার, মানে পুরা ডিস্টেন্সটাকে কিন্তু 25 সেন্টিমিটার বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করার ফর্মুলা কি, কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কিউটা কিন্তু মেইন চার্জ, মেইন চার্জ পজিটিভ না নেগেটিভ এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, এখানে নেগেটিভ হলেও আমি কিন্তু কোনো রকম দুশ্চিন্তা করব না, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি, কে মানে হচ্ছে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর কিউটা হচ্ছে এখানে 2 মাইক্রোকুলম। এটা পজিটিভ না নেগেটিভ আমার এটা নিয়ে ভাবার দরকার নেই, তাহলে 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইক্রো তো -6। এই কনভার্সন খুব ইম্পর্টেন্ট। আর ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কয়ার। অ্যান্সার কত আসে বলো? Sir, 2.88 into 10 to the power 5. 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ইউনিট কি নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার, যাই লিখো দুইটাই কারেক্ট। আমরা তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করলাম, ইউনিটটাকে আমি ভোল্ট পার মিটারও লিখতে পারি, নিউটন পার কুলম্বও লিখতে পারি। আর বি তে কি বলতেছে, আইডেন্টিক্যাল, দুইটা আইডেন্টিক্যাল, কিন্তু একটার চার্জ হচ্ছে +2 মাইক্রোকুলম, আরেকটার চার্জ হচ্ছে -1 মাইক্রোকুলম। সেটা তো বড় করে লিখতে হবে, -1 মাইক্রোকুলম। An identical metal sphere carrying the negative charge is placed in the next first sphere. There is a gap of 10 সেন্টিমিটার between them. তার মানে এই জিনিসটা হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। তাদের দুজনের মধ্যে গ্যাপ মানে কি, সেন্টার টু সেন্টার গ্যাপ না, কিন্তু সারফেস টু সারফেস গ্যাপ দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার। তাই কোশ্চেন পড়ে কিন্তু বুঝতে হবে, তুমি বলতে পারো স্যার কেমনে বুঝলেন? যার রেডিয়াসই 20 তার সেন্টার টু সেন্টার গ্যাপ কখনো 10 সেন্টিমিটার হতে পারে? কমন সেন্স। এখানে গ্যাপ বলতে বুঝাইতেছে সারফেস টু সারফেস গ্যাপ, গ্যাপ কখনো সেন্টার টু সেন্টার হয় না। তার মানে 10 সেন্টিমিটার যেটা তারা বলতেছে গ্যাপটা এই দুইটা চার্জের মধ্যে, এবং এই চার্জ দুইটা কিন্তু আইডেন্টিক্যাল, তার মানে কি দুজনেরই রেডিয়াস কিন্তু 20 সেন্টিমিটার। আইডেন্টিক্যাল কথাটা মানে হচ্ছে দুজনের রেডিয়াস ইকুয়াল, বাট দুজনের চার্জ কিন্তু ইকুয়াল না, একটা +2 আর একটা -1। আমাকে কি ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফোর্স। তাহলে ইলেকট্রিক ফোর্স ক্যালকুলেট করার ফর্মুলা কি, F ইকুয়াল K Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে K মানে হচ্ছে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6,
ইনটু এটা নেগেটিভ না পজিটিভ এটা আমার কোনো হেডেক না, আমি শুধু ম্যাগনিটিউড বসাবো, তার মানে 1 ইনটু 10 টু দি পাওয়ার -6, জাস্ট মাইক্রোকুলম গুলোকে কুলম্বে কনভার্ট করলাম। এবার সেপারেশনটা কত হবে? সেপারেশন কিন্তু আমাকে অলওয়েজ সেন্টার টু সেন্টার কনসিডার করতে হবে, সেপারেশন কিন্তু সেন্টার টু সেন্টার কনসিডার করতে হবে। তাহলে 20, এটা রেডিয়াস 20 প্লাস 10 মানে 30, আর এটা রেডিয়াস কিন্তু অ্যানাদার 20, কারণ দুইটা আইডেন্টিক্যাল, কারণ তাদের চার্জ কিন্তু সেম না। তাহলে এখানে আইডেন্টিক্যাল বলতে বোঝানো হইতেছে দুজনের সাইজ ইকুয়াল, চার্জ ইকুয়াল না। তাহলে দুজনের রেডিয়াস হবে 20 সেন্টিমিটার, তাহলে 20 প্লাস 10 প্লাস 20 দ্যাট মিনস 50 সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করতে হবে, করে স্কোয়ার করতে হবে। এবার দেখো অ্যান্সার কত আসে। তাই কোশ্চেন পড়ে কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে যেটা কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে নাকি গ্যাপ দেওয়া আছে। যেমন প্রথম ম্যাথস এর ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা ফ্রম দ্য সেন্টার দেওয়া ছিল, আর এখানে বলতেছে দুইটা চার্জের বিটুইন গ্যাপ। তাই এগুলো ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু আমরা অ্যান্সার করবো, হঠাৎ অ্যান্সার করে ফেলবো না, তাহলে ভুল হবে। সবাই বুঝতেছে তো নাকি? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের ম্যাথস। কুলম্বস ল আর ক্যাপাসিট্যান্স এই দুইটা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন হয়, একটা ফুল কোশ্চেন হয় 10 অথবা 11 মার্কস, এবং এটা ইজি, এই মার্কসটা পেতে হবে। কত হয় অ্যান্সার? 0.072, 72 into 10 to the power -3। তাই জি তাই। 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা কোনো লেখার স্টাইল হলো? ভুল লেখাটা, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হলে তো 1 ডিজিট পর পয়েন্ট দিতে হবে, তাহলে এটাকে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং বলতে হবে। 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এই কথাটাতে একেবারে ভুল, এটা লিখলেই 1 মার্কস কাটা। তার মানে কি 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হবে নাকি? অন্যদের কি তাই আসে? জি স্যার। লেখাটা কিন্তু এভাবে লিখতে হবে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন। 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা কিন্তু রং। স্ট্যান্ডার্ড ফর্ম বা কারেক্ট সাইন্টিফিক নোটেশনে 1 ডিজিট পর পয়েন্ট দিতে হয়, এবং 2 সিগনিফিকেন্ট ফিগার অথবা 3 সিগনিফিকেন্ট ফিগার লিখতে হয়। সিতে দেখো, ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মিডওয়ে অ্যালং দ্য লাইন জয়েনিং, তার মানে মাঝখানে, মাঝখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে দুজনের জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করে সাবট্রাক্ট করতে হবে, কারণ একজনেরটা পজিটিভ একজনের নেগেটিভ, তার মানে ফোর্সটা তো অ্যাট্রাকটিভ। ও সরি, ফোর্স তো এখানে অ্যাট্রাকটিভ। লাইক চার্জ না রিপেল করে? এটা অ্যাট্রাকটিভ হলে তো টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা অ্যাড হয়ে যাবে, তাই না? কারণ এর মাঝখানে তো এই চার্জের জন্য একটা ফিল্ড স্ট্রেংথ আছে, এই চার্জের জন্য একটা ফিল্ড স্ট্রেংথ আছে, এটা তো অ্যাট্রাকটিভ কারণ অপোজিট চার্জ। তার মানে দুজনের জন্য বের করে অ্যাড করতে হবে মিড পয়েন্টে। তাহলে ব্যাপারটা হবে এরকম, টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল কে কিউ প্রথমটার জন্য, তার মানে প্রথমটা হবে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ হচ্ছে 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই আরটা তো 5 মাঝখানে তো, তার মানে ব্যাপারটা হবে 25 into 10 to the power -2 হোল স্কোয়ার প্লাস, তারপর ওইটার জন্য ওটার চার্জ হচ্ছে 1 into 10 to the power -6 ডিভাইডেড বাই এটাও 25 10 to the power -2 হোল স্কোয়ার। কত আসে দেখো তো? যদি লাইক চার্জ হতো তাহলে কিন্তু আমরা সাবট্রাক্ট করতাম দুইটা, যেহেতু আনলাইক চার্জ তার মানে ফোর্স তো অ্যাট্রাকটিভ, তার মানে এটা মিড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দুইটার জন্য এটা টোটাল হয়ে যাবে। কত আসে?
So 1.44 into 10 to the power 5. 1.44 10 to the power 5. বুঝলাম না, যখন একটা ছিল তখনই 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হয়েছে, তাহলে এটা অ্যাড করলে আরো বেশি হবে না? Oh, sir, আমি subtract করে দিয়েছি। না না, অ্যাড করতে হবে, কারণ চার্জ দুটো তো আনলাইক, তার মানে মিড পয়েন্টে তো দুজনের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এখানে অ্যাড হবে। So Yes, sir. 4.3 into 10 to the power minus 5. -5, Sorry, 5. Answer 5. আবার বলো 4 পয়েন্ট, 4.3 into 10 to the power 5. ইয়েস 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে যদি এরকম মিড পয়েন্টে বা মাঝামাঝি কোনো একটা পয়েন্টে, যে দুইটা চার্জের বিটুইন যে কোনো একটা পয়েন্টে যদি ফিল্ড স্ট্রেংথ বের করতে বলা হয়, তাহলে কখন অ্যাড করব আর কখন সাবট্রাক্ট করব এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আনলাইক চার্জ হয় তাহলে আমরা অ্যাড করব, আর যদি লাইক চার্জ হয় তাহলে সাবট্রাক্ট করব, কারণ লাইক চার্জ রিপেল করে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে। আমি কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথস আসলে পারবো। আরেকটা করে ম্যাথস, ম্যাথসগুলো বেশি ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশন মিস্টেক করবা না। আমি ব্যাপারটা খেয়াল করলাম, অনেকে ক্যালকুলেশন মিস্টেক করে ফেলো। লিখছো সবাই? ক্লিয়ার করব? কার কোনো কোশ্চেন এই ম্যাথসটাতে? এটাই একদম স্ট্যান্ডার্ড ম্যাথস, এর থেকে কঠিন ম্যাথস আসবে না এই চ্যাপ্টার থেকে, একেবারে স্ট্যান্ডার্ড, এটাই হাই স্ট্যান্ডার্ড। করবো, ক্লিয়ার করবো? जी सर। সো এটা কি ভোল্ট কুলম্ব পার মিটার? ভোল্ট পার সেন্টিমিটার, ও ভোল্ট পার, সিটা বড় লিখে ফেলেছি, ভোল্ট পার সিএম। মোটামুটি এই টাইপেরই কোশ্চেন আসে এক্সামে, করে ফেলো। এরকম সিমিলার একটা কোশ্চেন কিছুক্ষণ আগেও আমরা অ্যান্সার করেছি।
কি হবে অ্যান্সারটা বলো? তাহলে এটা কি হবে? A Van de Graaff generator produces spark when the field strength at its surface is এত. If the diameter of the sphere is 40 centimeter, what is the charge on it? এটা তো আগেরটার মতোই, equal kq divided by r square. তাহলে এখানে q equal কি হবে? er square divided by কে। এখন একজন আমাকে বলো তো, এটার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা দেয়া আছে ভোল্ট পার সেন্টিমিটারে, আর ডায়ামিটার দেয়া আছে 40 সেন্টিমিটারে। তাহলে এটা কি কোনো চেঞ্জ করার দরকার আছে? এগুলো কি এসআই ইউনিট বানানোর দরকার আছে? না স্যার। কেন না? কারণ ডিস্টেন্সটা তো স্কয়ার হয়ে যাবে, আর এটা তো আছে পার সেন্টিমিটার, তাহলে সেটা কি মিলবে? ও না। একটা তো পার সেন্টিমিটার, একটা তো সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা কি মিলবে? এই দুইটাকেই কিন্তু চেঞ্জ করার দরকার আছে। এই ব্যাপারটা কিন্তু এক্সামে চিন্তা করবা না, চেঞ্জ করতে হবে, কারণ এখানে আর এর উপর স্কয়ার আছে। যদি স্কয়ার না থাকতো তাহলে সমস্যা ছিল না। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ভোল্ট পার সেন্টিমিটার, রেডিয়াস সেন্টিমিটারে নিলে হয়ে যেত, কিন্তু এখন কিন্তু নিলে হবে না। আমি দুইটাকেই চেঞ্জ করব। তাহলে কি হবে? ই মানে হচ্ছে ভোল্ট পার সেন্টিমিটার 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার সেন্টিমিটার। সেন্টিমিটারে মিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -2 পড়ে গেলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে। দেখো ঠিক আছে কিনা? এই ভোল্ট আর স্কয়ার ব্যাপারটা আরেকবার বলেন। আর স্কয়ার মানে সেন্টিমিটার স্কয়ার না, আর এখানে তো আছে পার সেন্টিমিটার, তাহলে দুইটা তো আর কাটবে না। দুইটা কি কাটবে? আমার তো এসআই ইউনিটে সব ম্যাথস করতে হয়, তাই আমাকে এগুলো এত চিন্তা করার দরকার নাই। সবকিছু এসআই ইউনিটে কনভার্ট করবা, এটাই ঠিক কথা। তাহলে আর কোনো কনফিউশনের কোনো ব্যাপার থাকলো না। তাহলে এটা ভোল্ট পার সেন্টিমিটার আছে, আমি এটাকে ভোল্ট পার মিটার করে নিলাম। মিটার করে নেওয়াতে কি হলো? মানে ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -2 হওয়ার কথা, উপরে গেলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে। ঠিক আছে তো? আমরা ঠিক করলাম তো নাকি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটার মানে হচ্ছে 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার। এটা মানে তো এরকম, ভোল্ট পার সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে ব্যাপারটা হয়ে যাবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, উপরে থাকবে 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। তাহলে এটা মিটার হয়ে গেল। তাহলে ব্যাপারটা কেমন হবে? 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 স্কোয়ার ভোল্ট পার মিটার। হ্যাঁ ঠিক আছে, ভোল্ট পার মিটার। আরটা কি হবে? আরটা তো ডায়ামিটার দেওয়া আছে 40 সেন্টিমিটার, এটাকে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কে। কে মানে তো 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এক্সামে এই জায়গাতে কিন্তু এই ব্যাপারটা কেউ মিস্টেক করবে না। আমি সেন্টিমিটার দেখে দুইটাকে রেখে দিও না, তাহলে কিন্তু ভুল হবে। এখানে দুইটাকেই কনভার্ট করে এসআই ইউনিটে বানাতে হবে।
কারণ এই ভ্যালুটা কিন্তু ফ্যারাড পার মিটার, এটা কিন্তু ফ্যারাড পার সেন্টিমিটার না, যে কারণেই সব কনভার্ট করতে হবে। 20 into 10 to the power minus 2 টা একটু বুঝাবেন আবার? সেন্টিমিটারকে মিটার বানাও কিভাবে? 100 দ্বারা ডিভাইড করে। 100 ডিভাইড দিয়ে করা 10 টু দি পাওয়ার মাইনাস 2 লেখার মধ্যে পার্থক্য কি? স্যার কিন্তু এখানে তো আচ্ছা ওটা কি ডায়ামিটার, ওটা রেডিয়াসটা আনতে হবে। আচ্ছা সরি। ডায়ামিটার দেওয়া আছে, হ্যাঁ সেটাই তো খেয়াল করতে পারলাম, সবসময় এটাকে খেয়াল করতে হবে। কত আসে অ্যান্সার? into 10 to the power minus 5. 1.78 into 10 to the power minus 5 কুলম্ব। এই তো, তাহলে মোটামুটি কুলম্বস ল এবং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, একটা রেডিয়াল ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মোটামুটি এই টাইপের ম্যাথস এক্সামে আসে। এই তিনটা ম্যাথস যদি তোমরা ভালো করে বুঝে থাকো বা ভালো করে যদি প্র্যাকটিস করো, এক্সামে এই টাইপেরই আসবে। তারপরে ক্যাপাসিটেন্স শেষ করে আমি যখন ওয়ার্কশিট দিব, দেখবো প্রচুর কোশ্চেন এরকম পাবা। নেক্সট ক্লাসে আরো কিছু করাবো, এন্ড অফ চ্যাপ্টার থেকে করাবো। এখানে এই চ্যাপ্টারে অল্প একটু পড়া বাকি আছে, সেটা পরে কালকে আমরা এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন থেকে কিছু টাফ কোশ্চেন করব। ওকে, তার মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড এই দুইটা কিন্তু অনেক সিমিলার, তাই না? তাই এই কম্প্যারিজনটা একটু মনে রাখতে হবে। গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলমোস্ট সিমিলার। এই ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে এই ম্যাথস গুলো নিয়ে বা এই ধরনের ক্যালকুলেশন নিয়ে কারো কোনো প্রবলেম নাই তো? কখন আমরা সবসময় আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাকে কনসিডার করব, শুধু এটা মাথায় রেখো, তাহলে ম্যাথস কখনো ভুল হবে না। যদি কারো কোনো প্রবলেম না থাকে আজকে তাহলে এতটুকুই। নেক্সট ক্লাস টুমরো 3 PM। কালকে 3টাই তোমাদের P4 ক্লাস আছে, তারপর থার্সডেতে P5। ওকে, তাহলে আজকে এতটুকুই, বাই বাই। স্যার All seconds, sir.